নমস্কার বন্ধুরা, আমি আমার স্ক্রিনে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামের যুগে এই ছবিটা বা এই ধরনের এই যে থিমের ছবি আপনি অবশ্যই দেখে থাকবেন। এই ছবিটা আমাদের মতো অধিকাংশ মধ্যবিত্ত মানুষের জীবনের ট্র্যাজেডিটাকে সম্পূর্ণভাবে তুলে ধরেছে। এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে যখন আমাদের বয়স কম থাকে তখন আমাদের কাছে ভরপুর এনার্জি থাকে, সময়ও থাকে অনেক, কিন্তু সেই সময় আমাদের কাছে কোনো টাকা থাকে না। এরপর যখন আমরা মধ্য বয়সে এসে পৌঁছই সেই সময়তে আমাদের কাছে টাকা আসে, এনার্জিও থাকে, কিন্তু আমাদের কাছে সময় কম থাকে জীবনটাকে উপভোগ করার। এরপর যখন আমরা বার্ধক্যে পৌঁছই অর্থাৎ অবসর বয়সেতে গিয়ে দেখা যায় যে আমাদের কাছে টাকা আছে অনেক, আমাদের কাছে সময় অনেক আছে, কিন্তু সেই টাকাটাকে উপভোগ করার জন্য যে এনার্জি দরকার সেই এনার্জিটা থাকে না। কেমন হতো যদি আপনার কাছে এই তিনটে জিনিস একসাথে থাকতো? অর্থাৎ আপনি যখন মধ্য বয়সে পৌঁছেছেন তখন আপনার কাছে টাকাও থাকলো, আপনার কাছে এনার্জিও আছে, এবং সবথেকে বড় কথা সেই জীবনটাকে উপভোগ করার জন্য আপনার কাছে সময়ও আছে। এই যে আপনার যে চাওয়া, এই চাওয়াটা অন্যায় কিছু না, এই চাওয়াটাকে বলা হয় ফায়ার। এখানে ফায়ার মানে আগুন না, ফায়ার হলো একটা অ্যাক্রোনিম। এর যে পুরো কথাটা সেটা হলো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিটায়ার আর্লি। আমার যে চ্যানেলের নাম শিশির পাঞ্জা অন ফায়ার, এখানে যে ফায়ার শব্দটা আমি ইউজ করেছি এটা আসলে এইটাকে ডিনোট করার জন্য যে বি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড রিটায়ার আর্লি। তো আমার এই ভিডিওতে আজকে আমি দেখব যে যখন আপনি মধ্য বয়সে পৌঁছচ্ছেন অর্থাৎ আপনার বয়স যখন 45 বছর হবে তখন আপনি কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন, অর্থাৎ যেই সময় দাঁড়িয়ে আপনাকে আর অর্থের জন্য চিন্তা করতে হবে না। তো এই যে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট এটা কিন্তু কোনো লাক বা ফরচুনের ব্যাপার না, এর পেছনে আছে 4P, অর্থাৎ আপনাকে সঠিকভাবে প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা করতে হবে। তারপর কিন্তু আপনাকে ঘাম ঝরাতে হবে, যে পরিকল্পনাটা আপনি করেছেন সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে। তারপরে আছে পারসিস্টেন্সি, আপনাকে লেগে থাকতে হবে, এবং শেষে আছে পেশেন্স, আপনাকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। তো আপনি কি এগুলো করতে তৈরি? যদি তৈরি থাকেন তাহলে আমরা প্ল্যানিংটা করতে পারি। আসুন দেখা যাক যে কিভাবে আপনি 45 বছর বয়সেতেই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন। ধরুন একজন মানুষের মান্থলি ইনকাম হচ্ছে 45,000 টাকা। এবার এই 45,000 শুনেই অনেকে হয়তো ডিসহার্টেন্ড হয়ে যাবেন এবং ভাববেন আরে আমার তো স্যালারি 45,000 টাকাই না, তাহলে তো আমি কোনোদিনই ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবো না, তাহলে আর ভিডিওটা দেখে কী হবে। দেখুন এই যে 45,000 এই যে নাম্বারটা, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নিয়েছি। আপনার স্যালারি এর থেকে কম অথবা বেশি হোক না কেন সেক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল হবে। আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আসলে একটা থিম, একটা প্রিন্সিপালের উপর বেস করে আমি ভিডিওটা বানিয়েছি। আপনাকে প্রিন্সিপালটা বুঝতে হবে এবং সেটা বুঝলে আপনি আপনার যে ইনকাম সেই অনুযায়ীও কিন্তু আপনি আপনার মতো করে ফিনান্সিয়াল ফ্রিডমের যে নাম্বারটা সেটা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবেন। তো এবার এই ব্যক্তির আয় যদি 45,000 হয় এবং আমি ধরে নিলাম যে সেই ব্যক্তির মান্থলি যেটা খরচা সেটা হচ্ছে 25,000 টাকা এবং তার বর্তমান বয়স হলো 25 বছর। তিনি যদি 45 বছর বয়সে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে চান তাহলে তার হাতে সময় আছে 20 বছর। তো এই 20 বছরটা কিন্তু তাকে খুব ভালোভাবে ইউজ করতে হবে। এবার এখন যদি বর্তমানে তার 25,000 টাকা প্রতি মাসে খরচা হয়, তো যখন 45 বছরে গিয়ে পৌঁছবেন তিনি, সেই সময় মূল্যবৃদ্ধির কারণে তো ওই 25,000 টাকা দিয়ে তার সংসার চলবে না। তো সেই সময়তে তার যে টাকাটা খরচা হবে সেটা অনেক বেশি হবে। এবার ধরে নিন যে বর্তমান সময়ে ইনফ্লেশন যদি 6% হয় তাহলে 45 বছর বয়সে গিয়ে তার যে এখন বর্তমান খরচাটা হচ্ছে 25,000 টাকা, সেইটার ভ্যালু গিয়ে দাঁড়াবে 87,178 টাকা। এবার তিনি যদি 45 বছর বয়সেতে রিটায়ার করতে চান, এখানে রিটায়ারমেন্ট বলতে আমি এটা বলছি না যে তিনি সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবেন। এখানে রিটায়ারমেন্ট শব্দের অর্থ এটাই যে টাকার জন্য তাকে আর কাজ করতে হবে না, তারপর তিনি চাইলে কাজ করতেও পারেন বা নাও করতে পারেন। তো যদি তিনি 45 বছর বয়সেতে গিয়ে রিটায়ার করেন তাহলে দেখতে হবে যে তাকে কত টাকা জমা করতে হবে। তো এ বিষয়ে একটা ফর্মুলা আছে, এটাকে বলা হয় 4% রুল। অর্থাৎ এই রুল বলে যে আপনি যে টাকাটা অ্যাকুমুলেট করলেন সেই টাকার থেকে যদি 4% হারে প্রতি বছর উইথড্র করেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা আছে সেই টাকা দিয়ে আপনি 30 থেকে 35 বছর পর্যন্ত চালাতে পারবেন। সুতরাং এক্ষেত্রে তাহলে আপনাকে কত টাকা অ্যাকুমুলেট করতে হবে? আপনাকে অ্যাকুমুলেট করতে হবে আপনার যে ইয়ারলি খরচা সেটা ডিভাইড বাই 4%, অর্থাৎ ঘুরিয়ে বলা যায় যে আপনার যে অ্যানুয়াল কস্ট আছে সেটাকে আপনার 25 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন রিটায়ার করছেন 45 বছর বয়সেতে তখন আপনার প্রতি মাসে যেটা খরচা হবে সেটা হচ্ছে 87,178 টাকা। এক বছরে খরচা হচ্ছে কত? 87,178 ইন্টু 12। এবার এর যে 25 গুণ সেটা কত আসছে? তো সেটা যদি আমি ক্যালকুলেট করি সেটা দাঁড়াচ্ছে 2,40,40,00,000
53,400 টাকা। এবার এই 2,40,53,400 টাকা যদি 45 বছর বয়সে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, তাহলে মোটামুটি আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। এবার এই এত বড় অ্যামাউন্ট দেখে আপনি নিশ্চয়ই খুব ঘাবড়ে যাচ্ছেন। দেখুন, ঘাবড়ানোর কিছু নেই, আপনার কাছে 20 বছর টাইম আছে, তো এই সময়টাই যথেষ্ট। তো এইবার দেখা যাক যে আপনি আপনার এই যে টাকাটা, এই টাকাটাকে কীভাবে ইনভেস্ট করবেন যাতে 45 বছর বয়সেতে গিয়ে আপনি এই টাকাটা জমা করতে পারেন। দেখুন, আমি আপনাকে বলেছিলাম যে আপনার টোটাল মান্থলি ইনকাম হচ্ছে 45,000 টাকা, এখান থেকে আপনার প্রতি মাসে 25,000 টাকা করে খরচা হচ্ছে, তাহলে আপনার যেটা বেঁচে থাকছে সেই বেঁচে যাওয়া টাকাটা কিন্তু আপনি ইনভেস্ট করুন। এবার এই যে 20,000 টাকাটা, এটাকে আমি কিছুটা ইকুইটি আর কিছুটা ডেট, এই দুটো ইনস্ট্রুমেন্টেতে ডিভাইড করে ইনভেস্ট করব। এক্ষেত্রে উনি 70% ইকুইটিতে ইনভেস্ট করবেন। তো ইকুইটি ইনভেস্টমেন্টের জন্য সবথেকে ভালো অপশন যেটা আসছে সেটা হলো মিউচুয়াল ফান্ড। আবার মিউচুয়াল ফান্ড এসে গেল। আপনি এটাই ভাবছেন যে আবার মিউচুয়াল ফান্ড এসে গেল। দেখুন, যদি আপনাকে স্থায়ীভাবে ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টেতে আপনাকে ইনভেস্ট করতেই হবে, কারণ এটাই একমাত্র ইনস্ট্রুমেন্ট যেটা কিনা আপনার ইনফ্লেশনকে বিট করে আপনাকে অ্যাডিশনাল ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করে। আমি পার্সোনাল ফাইন্যান্সের উপরে দেশি বিদেশি বিভিন্ন লেখকের শতাধিক বই পড়ে দেখেছি। প্রতিটা বইতে আমি কিন্তু একটা জিনিস বুঝে গেছি, এটা দেশকালের গণ্ডি ছাড়িয়ে আপনি যেখানেই দেখুন না কেন সবাই কিন্তু একটা কথা বলছে যে যদি আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে হয় তাহলে কিন্তু আপনাকে বিজনেস করতে হবে। এবার বিজনেস আপনি নিজে করুন অথবা যেই বিজনেসটা ভালো চলছে সেই বিজনেসের শেয়ার কিনুন, এটা আপনাকে করতেই হবে। আর যদি আপনি শেয়ারে ইনভেস্ট করতে ডাইরেক্টলি না পারেন সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে করতে পারেন। এতদিনে নিশ্চয়ই আপনি এটা জেনে গেছেন যে মিউচুয়াল ফান্ডে স্টকেতেই ইনভেস্ট করা হয়। সুতরাং এবার কাজের কথায় আসি। এবার যদি আপনি প্রতি মাসে 14,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, ধরে নিলাম আপনি ইন্ডেক্স ফান্ডেই ইনভেস্ট করছেন, এবং প্রতি বছর বছর আপনার যে ইনভেস্টমেন্টটা সেটা 5% হারে বাড়বে। কারণ আমি ধরে নিলাম আপনি চাকরি করছেন এবং চাকরির ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার 5% ইনক্রিমেন্ট তো হবে। তো প্রতি বছর বছর কিন্তু যে পরিমাণ আপনার ইনক্রিমেন্ট হচ্ছে সেই হারে হারে কিন্তু আপনার এসআইপির পরিমাণটাও বাড়াতে হবে। তো সেটা ধরে নিলাম আপনি 5% হারে বাড়াচ্ছেন, এবং যদি আপনার ওই মিউচুয়াল ফান্ড থেকে বছরে 13% রিটার্ন এসে থাকে, নিফটির ক্ষেত্রে 14.5% রিটার্ন এসেছে গত 25 বছরেতে, সুতরাং আমি তার থেকে কমই নিলাম, আমি একটু কনজারভেটিভ ফিগারই নিলাম 13%। যদি 13% রিটার্ন আসে তাহলে 20 বছরে আপনার যে টোটাল ভ্যালুটা দাঁড়াবে সেটা আসছে 2,53,54,447 টাকা। এরপর সব টাকাটা তো ইকুইটি মার্কেটে দিলে হবে না, কিছু টাকাটা আপনাকে ডেট ইনস্ট্রুমেন্টেতেও ইনভেস্ট করতে হবে। তো বর্তমান সময়তে ডেট ইনস্ট্রুমেন্টের অনেকগুলো ভালো অপশান আছে। তো যেগুলো ভালো অপশান আছে যেমন ধরুন পিপিএফ বা সুকন্যা সমৃদ্ধি যোজনা বা অন্যান্য ডেট ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে আপনি দেখে নেবেন। আমি এখান থেকে অ্যাটলিস্ট 7.5% ইন্টারেস্ট এক্সপেক্ট করতেই পারি। তো 6,000 টাকা আমি এই ডেট ইনস্ট্রুমেন্টেই রাখবো। এই যে অ্যামাউন্টটা, এইটা যদি 20 বছর রাখি এবং এটার থেকে যদি 7.5% হারে ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে কিন্তু 20 বছর পরে আপনার যে টোটাল অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে 48,83,653 টাকা। তো 20 বছর পরে আপনার টোটাল অ্যামাউন্ট কত দাঁড়ালো? সেটা দাঁড়ালো 2,52,38,104। 4% রুলের হিসাবে আমি কি দেখেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট 2,40,53,400 টাকাটা অ্যাকুমুলেট করতে হবে, কিন্তু আমি পেয়ে গেলাম তার থেকে একটু বেশি, 2,52,38,101 টাকা। এইবার যখনই আমি 45 বছর বয়সেতে রিটায়ারমেন্ট করে যাব, তারপর এই টাকাটা আমি একটা সেফ জায়গাতে ইনভেস্ট করব। ধরে নিলাম আমি ওর টাকাটা একটা এমআইএসই করেই নিলাম। এবার এমআইএস থেকে মোটামুটি 7-7.5% ইন্টারেস্ট এক্সপেক্ট করতেই পারি। তো ওইখান থেকে 7.5% আমার ইন্টারেস্ট আসতে থাকবে। এরপরে আপনার প্রশ্ন হবে যে 45 বছর বয়সেতে যাবার পরেতে আপনার যে মান্থলি খরচাটা ছিল সেই খরচাটা তো বাড়বে। 83,000 টাকাটা তো 45 বছর বয়সে হলো, 46 বছর বয়সেতে 83,000 টাকাই আর হবে না, তার থেকে আরও বেশি টাকা লাগবে, তারপরের বছর আরও টাকা লাগবে, ইনফ্লেশনটা তো আছে। তো আমি সেই ইনফ্লেশনটাকেও কনসিডার করলাম। দেখুন, আমি একটা ক্যালকুলেটার আপনাকে শো করছি, এটা হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল ক্যালকুলেটার উইথ ইনফ্লেশন কম্পোনেন্ট। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি টোটাল 2,52,37,101 টাকা এই টাকাটার আমি এমআইএস করলাম বা অ্যানুইটি কিনে নিলাম। এইবার প্রথম বছর থেকেই আমাকে টাকা চাই, তো যেটা আমার ডেফার্ড উইথড্রল সেটা 0 হবে, কারণ আমাকে তো প্রথম বছর থেকে এখান থেকে টাকা তুলতে হবে, সেটা আমি 0 বসিয়ে দিলাম। এবার সিস্টেমেটিক যে উইথড্রল যেটা আমার দরকার সেই টাকাটা আমি নিয়ে নিলাম 87,178 টাকা। এই 87,178 টাকা যেটা দিলাম সেটা হচ্ছে কিন্তু বেস অ্যামাউন্ট, ওটা হচ্ছে কি 45 বছর বয়সের প্রথম বছরেতে।
এরপরে কিন্তু আমি যখন ইনফ্লেশন কম্পোনেন্টটা নেবো তখন কিন্তু ওইটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমি ওটা নিয়ে নিলাম। এবার ডিউরেশন নিয়ে নিলাম 30 বছর, অর্থাৎ আমার রিটায়ারমেন্টের পরে আরও 30 বছর আমাকে কিন্তু এই টাকাটা পেতে হবে প্রতি মাসে। এবার আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেখান থেকে আমি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ধরে নিলাম 7.5%। এবং তারপরে দেখুন আমি কিন্তু ইনফ্লেশন কম্পোনেন্টটাও কিন্তু এখানে নিয়েছি, অর্থাৎ আমি 6% ইনফ্লেশন হবে এটা ধরে নিয়েছি, তো সেটাও আমি ধরে নিলাম। তো এইটা ধরে নেওয়ার পর আমার দেখা যাচ্ছে কি যে আমার যে টোটাল ইনভেস্টমেন্ট ছিল 2,52,37,101 টাকা। এবার সেখানেতে প্রথম মাসে দেখুন যেটা আমার উইথড্রল হচ্ছে সেটা হচ্ছে 80,178 টাকা। এবং এরপরে কিন্তু প্রতি মাসে এই উইথড্রলের অ্যামাউন্টটা কিন্তু বাড়তে থাকবে। ওটা হয়তো দ্বিতীয় মাসে 80,300 হবে, তারপরের মাসে 80,500 হবে, কারণ ইনফ্লেশন বাড়ছে তো। এবং চলতে চলতে যখন 30 বছর হবে তখন আমি 30 বছরের যে লাস্ট মান্থটা হবে সেই মাসেতে আমার উইথড্রল হবে 4,82,878 টাকা। অর্থাৎ 45 বছর বয়সেতে 80,178 টাকায় যে কাজটা হতো তারপরে আরও 30 বছর পরে তো সেই টাকা দিয়ে হবে না, তখন আপনার টাকাও বেশি লাগবে। তো 6% হারে ইনফ্লেশনের হারে সেই সময় প্রতি মাসেতে আপনার 4,82,878 টাকা লাগবে। তো সেটাও কিন্তু আমি ক্যালকুলেশনের মধ্যে রেখেছি। এইভাবে যদি করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 30 বছর আপনি ওইভাবে টাকা তুলে নেওয়ার পরে তো আপনার হাতে থেকে যাবে 1,86,64,819 টাকা। এবার আপনাকে আমি দেখাচ্ছি যে ক্যালকুলেশনটা কীভাবে হয়েছে। দেখে নিন, এই শীটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কীভাবে ক্যালকুলেশনটা হয়েছে। 45তম বছরেতে গিয়ে প্রথমেই আপনি কী করলেন যে 2,52,37,101 টাকা, যেটা আপনার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছিল, যে এবার আপনি প্রথম মাসে 80,178 টাকা তুলে নিলেন। এবার ওই মাসেতেই কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্ট তো 7.5% ইন্টারেস্ট দিচ্ছে। তো ওই মাসে ওখান থেকে আপনি 1,57,732 টাকা পেলেন। এইবার কি হলো যে ওই মাসেতে আমি ধরে নিলাম প্রথম মাসেতে ইনফ্লেশন কম্পোনেন্টটা আমি নিয়ে রেখেছিলাম, তো ইনফ্লেশন গেল 401 টাকা। তো প্রথম মাসে আপনি কত টাকা তুলবেন? 80,579 টাকা, কারণ এক মাসে তো আপনার ইনফ্লেশনটা বেড়ে গেছে। তারপরে মাসে দেখুন আপনাকে কিন্তু আরও বেশি টাকা তুলতে হবে, 80,982 টাকা তুলতে হবে, কারণ আপনার যেহেতু ইনফ্লেশনটা বাড়ছে। তো দেখুন এইভাবে আপনার ইনফ্লেশনটা যত বাড়ছে তো সেই হিসেব করে দেখুন প্রতি মাসে কিন্তু আমি টাকা বাড়িয়েছি। এমন নাকি আমি যে প্রতি মাসেই 80,579 টাকা করে তুলছি, আমি প্রতি মাসেই টাকাটা কিন্তু বেশি বেশি করে তুলছি, ঠিক ইনফ্লেশনের হিসাবে। এইভাবে চলতে চলতে যখন 30তম বছরে গিয়ে দাঁড়াবে তখন দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টে তখন পড়ে আছে 1,90,28,767 টাকা। এবং সেই মাসেতে আপনি তুলবেন 4,82,878 টাকা সেই মাসের খরচা চালানোর জন্য। এবং তারপরেও আপনার কাছে থেকে যাবে 1,86,64,819 টাকা। তো দেখা গেল যে 30 বছর যদি আপনি টাকা তোলেন তারপরেও আপনার কাছে এই টাকাটা থেকে যাচ্ছে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এক্ষেত্রে কিন্তু আপনি প্রথম বছর অর্থাৎ 25,000 টাকা দিয়ে যেভাবে জীবন চালিয়েছিলেন, অর্থাৎ আপনার যেরকম লাইফস্টাইল ছিল আপনাকে কিন্তু সেই একই লাইফস্টাইল মেনটেন করতে হবে। কিন্তু আপনি যদি লাইফস্টাইল চেঞ্জ করেন বা আপনার লাইফস্টাইল যদি আপওয়ার্ড হয়ে যায় বা আপনি যদি বেশি বেশি খরচা করতে শুরু করেন যে আপনার অনেক টাকা আছে বলে, তাহলে কিন্তু আপনার টাকা আগেই শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।